হ্যালো এভরিওয়ান, আমি সাজিদ ডিপ্লোমা ডাইনামিক থেকে। তো আজকে চলে আসলাম আরো একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা ফিজিক্স 2 এর আরো একটা ইম্পর্টেন্ট প্রমাণ আলোচনা করব, যেটা তোমাদের ফাইনাল পরীক্ষায় আসার চান্স অনেক। ঠিক আছে, তো দেখো সেই প্রমাণটা কি, সেটা হচ্ছে প্রমাণ করো যে E ইকুয়াল টু mc স্কয়ার। এটা হচ্ছে কি আইনস্টাইনের ভর শক্তি যে সম্পর্ক সেটা। তো দেখো এই প্রমাণটা আসলে কি বোঝায় বা এটা আমরা কি প্রমাণ করব। ধরো যে একটা বস্তু আছে, সেই বস্তুর ভর হচ্ছে m ভর বিশিষ্ট কোনো বস্তুকে যদি আমরা আলোর বেগে গতিশীল করি, আলোর বেগকে আমরা c দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? c দ্বারা প্রকাশ করি। m ভর বিশিষ্ট কোনো বস্তুকে যদি আমরা আলোর বেগে গতিশীল করি, সেই গতিশীল বস্তুটার মধ্যে যে শক্তিটা হবে, মোট শক্তির পরিমাণ, সেটাই আমরা প্রমাণ করব যে এইটাই হচ্ছে ভর শক্তির সম্পর্ক। ঠিক আছে, তো এই প্রমাণটা একটু বড়। তো তোমরা আমি যেভাবে স্টেপ বাই স্টেপ করব, প্রত্যেকটা কথাকে মনোযোগ দিয়ে শুনবা এবং নোট ডাউন করে ফেলবা, তাহলে তোমাদের কাছে এই প্রমাণটা একদম পানির মতো সোজা হয়ে যাবে। তো দেখো, আমি এখানে একটা কথা লিখে রাখছি। কি লিখে রাখছি? মনে করি m ভরের কোনো বস্তু v বেগে গতিশীল হলে বস্তুর ভরবেগ। এখন ভরবেগ দ্বারা কি বোঝায়? ভরবেগ দ্বারা বোঝায় ভর ইনটু বেগের গুণফল। ঠিক আছে, কোন একটি বস্তুর ভর m, v বেগে গতিশীল, তাহলে ভরবেগ কি হবে? mv। এখন দেখো তো, আমরা নিউটনকে চিনি না? বিজ্ঞানী নিউটন, স্যার আইজাক নিউটন। নিউটনের তিনটে সূত্র ছিল, তার মধ্যে নিউটনের দ্বিতীয় সূত্রতে আমরা কি পাই? নিউটনের দ্বিতীয় সূত্রতে পাই হতে পারে। এখন দ্বিতীয় সূত্রতে আমরা কি পাই? দ্বিতীয় সূত্রটা কি বলছিল? দেখো, দ্বিতীয় সূত্রটা ছিল এমন যে ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আমরা এরকম করছিলাম যে F proportional to mv minus mv divided by t। ঠিক আছে, এখন দেখো ভরবেগ, এই যে পরিবর্তন, এই যে বেগের পরিবর্তন, এটা যদি স্বল্প পরিমাণে হয়, মানে অল্প সময়ে যদি অল্প পরিমাণে পরিবর্তন হয়, সেক্ষেত্রে মাথায় রাখবো আমরা ডিফারেন্সিয়েশনের ডি ব্যবহার করি। ডিফারেন্সিয়েশন মানে কি? অন্তরীকরণ। এটা ক্যালকুলাসের একটা অংশ। এই যে অন্তরীকরণ পার্টটা, এটা সবসময় খুব ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে কাজ করা হয়। ঠিক আছে, এটা আসলে প্রকাশ করা হয় ডিডিএক্স দ্বারা। তো আমরা ডিডিএক্স কখনো লিখি না, আমরা এটাকে বোঝানোর জন্য শুধুমাত্র ডি লিখি। তো দেখো এখানে সেম বিষয়টা ঘটবে, যে এই যে বল, এই বলটার জন্য কাজ করবে খুব ক্ষুদ্র সময়। মানে কি হবে? ক্ষুদ্র সময়ে ভরবেগের পরিবর্তন। ঠিক আছে, কি হবে? ক্ষুদ্র সময়ে ভরবেগের পরিবর্তন। দেখো, ক্ষুদ্র সময় যদি হয়, তাহলে আমরা কি লিখবো? যে ডি ডিটি, ডি ডিটি। ঠিক আছে, আমরা দেখো এমনিতে কি করতাম? ডিফারেন্সিয়েশনের ডি ডিএক্স মানে কি? এক্স এর সাপেক্ষে। এখানে যেহেতু সময়টা ভাগাকারে আছে, সে কারণে আমরা কি করতেছি? ডি ডিটি মানে কি? সময়ের সাপেক্ষে। আমরা কি সময়ের সাপেক্ষে ভরবেগের পরিবর্তনের হারকে কি বলি? তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক বলি। আর এটাকে কি আমরা কি দ্বারা অভিহিত করি? নিউটনের দ্বিতীয় সূত্র দ্বারা। তাহলে দেখো এখানে ডি ডিটি এমভি হবে না পরিবর্তনটা? আচ্ছা, তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পেলাম? F ইকুয়াল টু ডি ডিটি এমভি। ঠিক আছে, যেহেতু স্বল্প পরিমাণে পরিবর্তন, এখানে আদি বেগ, শেষ বেগ, হাবিজাবি এগুলো নিয়ে কাজ করা হয়নি। এখানে আমরা কাজ করছি কি নিয়ে? শুধুমাত্র যে বস্তুটা ভি বেগে গতিশীল, এই গতিশীল বস্তুর ক্ষেত্রে আমরা এটা প্রয়োগ করতেছি। তাহলে দেখো এখানে আমরা এখন একটা সূত্র প্রয়োগ করতে পারি। সেই সূত্রটা হচ্ছে এমন যে ডি ডিএক্স ইউভি এর সূত্র। কিসের সূত্র? ইউভি। ইউভি এর সূত্র যদি আমরা প্রয়োগ করি, তো সূত্রটা হচ্ছে এমন যে ইউ ডিডিএক্স ভি প্লাস ভি ডিডিএক্স ইউ। বুঝতে পারছো? তাহলে দেখো তো এখানে ইউ কোনটা? ইউ হচ্ছে এম। ইউ কোনটা এখানে? ইউ হচ্ছে এম। এই এমটা হলো ইউ এবং এই যে ভিটা হলো ভি। ঠিক আছে, তাহলে দেখো কি হবে? এখানে এমন হচ্ছে না যে ইউ ডিডিএক্স ভি, তাহলে কি হচ্ছে? এম ডিডিএক্স, এক্স এর জায়গায় এখানে কি হবে? এক্স এর জায়গায় কি হবে? টি, কারণ কি আমরা টি এর সাপেক্ষে করতেছি না। এখন ইউ ডিডিএক্স ভি, ভি এর জায়গায় কি হবে? ভি হবে।
প্লাস প্লাস কি ভি ডিডিএক্স ইউ, এখানে যেটা লিখলাম তার বিপরীতটা হবে ভি ডিডিএক্স। এক্ষেত্রে ডিডিএক্স এখানে কিসের সাপেক্ষে করতেছি আমরা, ডিটি, তাহলে ভাগ আকারে কি হবে ডিটি। ইউ এখানে কোনটা এম। কারো কোনো সমস্যা আছে এটুক নিয়ে? কোনো সমস্যা আছে কি? আচ্ছা, কোনো সমস্যা নেই। তাহলে দেখো আমরা কি করলাম, আমরা প্রথমত মনে করি আমরা যেটা প্রমাণ করতেছি এটা বুঝলাম, এখানে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র প্রয়োগ করলাম। নিউটনের দ্বিতীয় সূত্রতে আবার কি করলাম, যে ডিডিএক্স ইউ বাই ইউভি এই সূত্রটা প্রয়োগ করছি, প্রয়োগ করে যেটা মান আসলো এটাকে লিখলাম। এখন দেখো যদি যদি যেহেতু আমরা বল প্রয়োগ করতেছি, অ্যাপ দ্বারা কি বোঝাচ্ছে, ফোর্স, ফোর্স মানে বল। যদি অ্যাপ বল প্রয়োগ করায় বস্তুটির, দেখো এখানে যেহেতু অল্প সময় নিয়ে কাজ করা হচ্ছে, ডি মানে কি, যেখানে ডি আছে আমি কি বলছি, অল্প কোনো কিছু নিয়ে কাজ করা বা অল্প ভরবেগের পরিবর্তন নিয়ে কাজ করা হয়েছে, সেক্ষেত্রে এখানে সরণটা কি হবে, খুব অল্প পরিমাণ না। সেক্ষেত্রে আমরা কি ধরলাম, যে যদি এফ বল প্রয়োগ করা বস্তুটি ডিএক্স পরিমাণ সরণ হয়, সরণ হয় তাহলে দেখো তো, যখন সরণ হচ্ছে আমরা সবসময় মাথা রাখবা যে কৃতকাজ যদি গতিশক্তি জনিত হয় তাহলে আমরা কৃতকাজ আর গতিশক্তি সমান লিখতে পারি। দেখো তাহলে ডাব্লু, দেখো তো আমরা যখন ডিএক্স পরিমাণ সরণ হচ্ছে, অল্প পরিমাণ সরণ এবং অল্প পরিমাণ ভরবেগের পরিবর্তনের জন্য কাজটা কত পরিমাণে হবে, তুমি যদি ইনপুট খুব কম দাও আউটপুট কি খুব বেশি হবে না, সেক্ষেত্রে কাজটাও কি হবে অল্প পরিমাণে হবে। এই কারণে কি হবে, একটা ডি চলে আসবে ডাব্লিউর সামনে। এখন ডি ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ডিই কেও লিখতে পারি, কারণ কিন্তু কাজটা যেহেতু গতিশক্তি জনিত হচ্ছে, ভরবেগের পরিবর্তন বা ভর বেগ আছে এখানে, সেক্ষেত্রে ডিই কে, কে তে কি কাইনেটিক এনার্জি, ঠিক আছে, এটা গতিশীল বস্তুর জন্য হয়। তাহলে ডি ডাব্লিউ ইকুয়াল টু ইডি কে, ডিই কে, ইডি কে না, তাহলে দেখো এটা লিখলাম। এখন ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি জানি ভাইয়া বলো তো, ডাব্লিউ ইকুয়াল টু আমরা জানি এফ এস। এখন এফ লিখলাম, দেখো তো এস দ্বারা কি বোঝায়, সরণ না, আর এখানে আমরা কি পরিমাণ সরণ করছি ভাইয়া, সরণটা করছি ডিএক্স পরিমাণ, কি পরিমাণ, ডিএক্স পরিমাণ, কি পরিমাণ সরণ করছি, ডিএক্স পরিমাণ, মানে কি খুব ক্ষুদ্র পরিমাণ। এখন দেখো তো তাহলে আমরা কি লিখতে পারি, ডি কে ইকুয়াল টু এফ এর যেটা মান আছে এটা বসাই দিতে পারি কিনা, পারি। এফ এর কি মান ছিল, এফ এর মান হচ্ছে ডি ডিটিভি প্লাস ভি ডি ডিটিএম, সাথে কি ছিল বলতো, সাথে এখানে ডিএক্স ছিল না, হ্যাঁ এখানে ডিএক্স ছিল। এখন দেখো ডিএক্স টা যে আছে এটার সাথে গুণ অবস্থায় আছে না, দেখো তো এখানে একের অধিক উপাদান আছে, তার মানে কি সম্পূর্ণটার সাথে আছে কিনা, সম্পূর্ণটার সাথে আছে কিনা, আছে। এখন দেখো আমরা এটাকে কি করতে পারি, এই ডিএক্স টাকে এটার সাথে গুণ করে দিতে পারি, গুণ করলে কি হয়, এই পাশে ডিই কে থাকবে, বা তোমরা আবার লিখতে পারো যে ডিই কে ইকুয়াল টু, দেখো তো ডিএক্স টাকে যদি আমরা উপরে দিয়ে দিই তাহলে এখান থেকে ডিটার নিচে নামাই নিব, কি করব দেখো, যে এম ডিএক্স ডিটি করব, আর দেখো তো ডিটা যদি নিচে চলে আসে কি হবে, ডিভি, আবার সেম ভাবে ভি ডিএক্স ডিটি, আর এখানে ডিটার নিচে চলে আসলে হবে ডিএম। কোনো সমস্যা আছে, তোমরা বলো কোনো সমস্যা আছে, কি করলাম, ডিএক্স টাকে গুণ করে দিলাম, একবার এখানে একবার এখানে, আর উপরে যে ডি গুলো আছে এটাকে নিচে লিখলাম, তাহলে কি হবে দেখো তো, তাহলে এরকম হচ্ছে না যে এখানে ডিবি হচ্ছে এখানে ডিএম হচ্ছে, আসলে জিনিসটা অটোমেটিক্যালি উপরে লেখা যায়, তোমরা চাইলে এখানে ডিরেক্ট উপরেই লিখতে পারো, বুঝতে পারছো, বা এই যে এখান থেকে তোমরা ডিরেক্ট উপরে লিখতে পারো, ওকে, কোনো প্রবলেম নাই। তো দেখো এখন আমরা কি করব, এখন আমরা কি করতে পারি, এখন যদি আমরা আবার সমাকলন করতে যাই তার আগে আমরা একটা কাজ করে নিব, আমরা একটা কাজ করে নিব। দেখো তো এখানে x বাই টি আসছে,
আসলে দেখো তো ডিএক্স দ্বারা কি বোঝাচ্ছে, ডিএক্স দ্বারা কি বোঝাচ্ছে, সরণ না, এবং ডিটি দ্বারা কি বোঝাচ্ছে, সময়। এখন আমরা ফিজিক্সে একটা সূত্র করছিলাম, কি সূত্র ভাইয়া, ভি ইকুয়াল টু এস বাই টি। ভিতে কি ভেলোসিটি মানে বেগ, এস তে হচ্ছে সরণ, টি তে সময়, ঠিক আছে। তার মানে কি বেগ ইকুয়াল টু সরণ বাই সময়। দেখো তো এখানে কি সেম জিনিসটা না, এস বাই এস এর জায়গায় কি আছে এক্স এবং টি এর জায়গায় টি, সরণ বাই সময়। তাহলে দেখো তো ডিডি তো কাটা যায়, এখানে আমরা কি লিখতে পারি, এর জায়গায় কি ভি লিখতে পারি না। তাহলে এখানে কি হয়, ডি ইকে ইকুয়াল টু এম ভি ডিভি, আর কি লিখতে পারি প্লাস ভি, দেখো তো এখানে কি হবে ইন্টু ভি ডিএম। তাহলে আমরা ফাইনালি কি লিখতে পারি, যে ডিই কে ইকুয়াল টু এম ভি ডিভি প্লাস, এখন দেখো তো ভি আর ভি কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। এখন গুণ অবস্থায় থাকলে কি হবে, আমার কোনো কিছু নাই মানে ঘাত বা পাওয়ার ওয়ান করে আছে, পাওয়ার গুলো যোগ হবে, তাহলে ভি ভি গুণ করলে কি হবে ভি স্কোয়ার হবে, তাহলে কি হবে ভি স্কোয়ার ডিএম, কি হবে ভি স্কোয়ার ডিএম। কারো কোনো সমস্যা আছে এই পর্যন্ত? এটাকে আমরা তো কয় নাম্বার, 1 নম্বর সমীকরণ দিতেই পারি, দিতে পারি কিনা, পারি। এখন দেখো আমরা যদি এই পাশে লিখি, এটা এই পাশে থাক, তোমরা এই পর্যন্ত নোট করে নিও, যেভাবে লিখতেছি ঠিক ওইভাবে, ঠিক আছে, যেভাবে লিখতেছি ঠিক ওইভাবে নোট করে নিও। এটার পরে আমরা এখন এই পাশে লিখতেছি, ঠিক আছে। ভরের আপেক্ষিকতা সূত্র, তোমরা লিখো যে ভরের আপেক্ষিকতার সূত্রানুসারে, ভরের আপেক্ষিকতার সূত্রানুসারে, এই যে ভরের আপেক্ষিকতার সূত্র, এটা আসলে কি বোঝাচ্ছে, তাহলে দেখো ভরের আপেক্ষিকতার সূত্রটা যদি আমরা দেখি, যে এম ইকুয়াল টু, লিখো আমার সাথে, যে এম ইকুয়াল টু এম নট ডিভাইডেড বাই 1 - রুট ওভার 1 - v² ডিভাইডেড বাই c²। এখন দেখো তোমাদের মনে প্রশ্ন, ভাইয়া এখানে এগুলো আসলে কি, এখানে এটা সি হচ্ছে আলোর বেগ, এটা হচ্ছে বস্তুর বেগ, তো যেটা জানার বিষয় সেটা হচ্ছে এম নট, কি এম নট, এম নটটা কি নিশ্চল ভর, এম নটটা কি নিশ্চল ভর। এখন নিশ্চল ভর বিষয়টা কি, নিশ্চল ভর বিষয়টা হচ্ছে এরকম যে, যে ভর আপেক্ষিক থাকে মানে একটা স্থির অবস্থায় থাকে, ঠিক আছে, ভরের কোনো পরিবর্তন হয় না, সেই ভরটাকে আমরা কি বলি নিশ্চল ভর, বলতে পারো একটা ধ্রুবক, ঠিক আছে, ধ্রুবকের মতো কাজ করে। তো এখানে এটা আমাদের নতুন বিষয়, এই সূত্রটাও নতুন, এবং এই যে জিনিসটা কনসেপ্টটা নিশ্চল ভর, এই জিনিসটাও নতুন। তো দেখো তো এখন আমরা কি করতে পারি, এখানে রুট রিলেটেড অনেক কনসেপ্ট আমরা দেখতে পাচ্ছি। আমরা তারপর লাইনে কি করতে পারি, এম ইকুয়াল টু উপরে আছে এম নট, নিচে দেখো তো আমরা ইয়া করে দিতে পারি না লসাগু, তাহলে কি হবে রুট ওভার, নিচে তো সি স্কোয়ার আছে, যেহেতু এখানে ওয়ান আছে উপরে সি স্কোয়ার চলে আসবে মাইনাস ভি স্কোয়ার হবে। এখন রুটটা কি প্রত্যেকটার উপরে আলাদা আলাদা ভাবে আছে, তাহলে কি লিখতে পারি এম ইকুয়াল টু এম নট, ঠিক আছে, এখানেও সি স্কোয়ার ছিল, তাহলে যেহেতু এটা ভাগ আকারে আছে, যখন আমরা এটাকে গুণ করে দিব নিচে সি স্কোয়ারটা উপরে চলে যাবে, আর এখানে নিচে কি হয়ে যাবে, নিচে কি হবে, নিচে হবে সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। কিন্তু এই যে সি স্কোয়ার গুলো, এটা তোমরা সবাই ভুল করবে, দেখো এখানে যে ভাগ আকারে আছে গুণ হইলে এটা উপরে চলে যাবে, ঠিক আছে, কিন্তু এই যে রুটটা, এই রুটটা কি প্রত্যেকটা উপাদানের উপরে আছে না, প্রত্যেকটা উপাদানের উপরে আছে, মানে এই দুটার উপরেও আছে এবং সি স্কোয়ারের উপরেও আছে, আর আমরা কি জানি স্কোয়ার আর রুট কাটা যায়, সেই ক্ষেত্রে উপরে কি যাবে শুধুমাত্র সি, কি যাবে শুধুমাত্র সি। এখন দেখো তাও আমরা দেখতে পাচ্ছি যে এই ভাইয়া এখানে তো তাও রুট আছে, রুট নিয়ে কিভাবে কাজ করব, রুট উঠাইতে গেলে আমরা কি করি, রুট উঠাইতে গেলে আমরা উভয়পক্ষকে বর্গ করে ফেলি। তাহলে দেখো তো বর্গ করার আগে তোমরা আরো একটা কাজ করতে পারবা চাইলে, বা তোমরা এখনো বর্গ করবা, তাহলে দেখো বর্গ যদি করো এই পাশে হবে এম স্কোয়ার, এখানে কি হবে এম নট স্কোয়ার সি স্কোয়ার, আর এখানে কি হবে রুট আর স্কোয়ার কাটা যাবে, এখানে থাকবে সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, সাইড নোট দিয়ে দিবা, বর্গ করে পাই।
কি দিবা, বর্গ করে পাই। এখন দেখো এখানে কি আছে, সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ারটা ভাগ আকারে আছে না, সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ারটা কি আকারে আছে, ভাগ আকারে আছে। এখন এই পাশে আসলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। এই পাশে আসলে কি হবে, গুণ হবে। তাহলে এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ভি স্কোয়ার ইকুয়াল টু কি হবে, এম নট স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, এম নট স্কোয়ার সি স্কোয়ার। এখানে বলে রাখি সিটা হচ্ছে আলোর বেগ, যেটা একটা নির্দিষ্ট মান। আলোর বেগ হচ্ছে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো দেখো আমরা এই পর্যন্ত আসছি। দেখো আমরা এখানে কিন্তু একবার ব্যবকলন করছি। ব্যবকলন মানে কি, অন্তরীকরণ। এখানে আমরা আরেকবার অন্তরীকরণ করব। কি করব, আরেকবার অন্তরীকরণ করব। তোমরা সাইড নোট দিবা যে ব্যবকলন করে পাই। দেখো এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে যদি আমরা ব্যবকলন করি কি হবে, ব্যবকলন করলে কি হবে দেখো আমরা এখানে যখন ডিডিএস করব, তোমরা যারা ফিজিক্স 2 করতেছো সবারই হয়তো ম্যাথ 2 আছে। এই যে যখন ম্যাথ 2 করছো, আমরা তো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করছি, সেখানে 8 অধ্যায় করছি, হ্যাঁ 7 অধ্যায় করছি, অন্তরীকরণের ধারণা সবকিছু করছি। তো আমি এই জায়গাটা একটু ফাস্ট যাচ্ছি, তোমরা ধরে নিও, ঠিক আছে। তো দেখো এখানে আছে এম স্কোয়ার সি স্কোয়ার। আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি, দেখো তো এখানে সিটা, এই যে সি, যেটা সি হচ্ছে কি আলোর বেগ। আলোর বেগের মান কি একটা নির্দিষ্ট না, নির্দিষ্ট। এখন নির্দিষ্ট কোনো কিছু থাকলে এটা কি ধ্রুবক আকারে থাকে না, যেহেতু গুণ আকারে আছে এম আর সি। ঠিক আছে, যেহেতু গুণ আকারে আছে এবং সি এর মানটা নির্দিষ্ট, সেক্ষেত্রে সিটা ডিফারেন্সিয়েশন হবে না, হবে কোনটা, এম। ঠিক আছে, কারণ কি এম কি ভর, বস্তুর ভর তো যে কোনো কিছু হইতে পারে। নির্দিষ্ট ভর কোনটা, এই যে এম নট, যেটাকে আমরা বলতেছি নিশ্চল ভর, যেটাকে কি বলতেছি, নিশ্চল ভর, যার কোনো পরিবর্তন নাই। ঠিক আছে, দেখো তাহলে এম স্কোয়ারকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, এখানে দেখো ফার্স্ট অফ অল সি স্কোয়ার থাকে যাবে। এম স্কোয়ারকে যদি আমরা ডিডিএক্স করি, ডিফারেন্সিয়েশন বলতে কি, ডিডিএক্স করলাম। ডিডিএক্স যদি আমরা করি এম স্কোয়ার, তাহলে দেখো এখানে সূত্রটা হচ্ছে এরকম যে ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু কি হবে রে, এন এক্স এন মাইনাস ওয়ান। ঠিক আছে, এখানে দেখো তো কি আছে, এম এর উপরে পাওয়ার কত আছে, 2। তাহলে n টা সামনে আসছে মানে এখানে 2 টা সামনে আসবে, তারপর x এর জায়গায় এখানে কি আছে, m। n মাইনাস 1 মানে কি, 2 মাইনাস 1 মানে 2n। এখন দেখো আরেকটা কনসেপ্ট কি, যেহেতু আমরা x এর সাপেক্ষে করতেছি কিন্তু এখানে x নাই, যেহেতু এখানে x নাই, তাহলে m কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ঠিক আছে, m কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তখন কি হবে, তখন বিষয়টা হবে যে d dx ddx m। তো এই ddx m কে আবার আমরা কি লিখতে পারি, এভাবে ডিরেক্ট 2m dm। ঠিক আছে, 2m dm। তো দেখো আমরা ডিরেক্ট এখানে লাইনটা বাড়াবো না, আমি তোমাদেরকে সাইডে বুঝিয়ে দিলাম। আমরা দেখো এখানে সি স্কোয়ারটা যেহেতু, সি এর মানটা যেহেতু ধ্রুবক, সেক্ষেত্রে এটা ডিফারেন্সিয়েশন হবে না। এবং এম স্কোয়ার করলে কি পাবো, এটা এখানে বের করলাম আমরা, কি পেলাম, 2m dm। ঠিক আছে, আবার দেখো এখন এম স্কোয়ার ভি স্কোয়ার, এখানে তো ভাইয়া ধ্রুবক কোনো কিছু নাই, বেগও যে কোনো কিছু হইতে পারে। তাহলে এখানে আমরা কিছু সূত্র ফেলতে পারি, আমরা ফেলতে পারি না ইউ এর সূত্র। ইউ এর সূত্র যায় কিনা, রেজান যায়। ইউ এর সূত্রটা কিরকম, যে ইউ, ইউ মানে কি এখানে এম স্কোয়ার, ভি মানে কি ভি স্কোয়ার, তাহলে হবে ইউ মানে এম স্কোয়ার ডিডিএক্স, নাকি আমরা এখানে ডিডিএক্স দিলাম, ডিডিএক্স ভি মানে কি ভি স্কোয়ার প্লাস, প্লাস কি হবে, হ্যাঁ ভি স্কোয়ার ডিডিএক্স এম স্কোয়ার, আর এই পাশে এফ। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, এই যে আমরা সমাকলন করি, ব্যবকলন করি, বা ইংরেজিতে ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন যাই করি না কেন, আমাদের উভয় পক্ষকেই কিন্তু এটা করতে হয়। দেখো আমরা যদি এই পাশে ডিডিএক্স করি, এখানে আছে এম নট আর সি। দেখো এম নটও একটা কে, আমি কি বলছি, যেটা ভরে কোনো পরিবর্তন হয় না, আর কোনো কিছু পরিবর্তন না মানে কি ওটা নির্দিষ্ট, নির্দিষ্ট মানে কি ওটা একটা ধ্রুবক। সি দেখো আলোর বেগ, আলোর বেগেরও মান নির্দিষ্ট 3 ইন্টু 10⁸8। যখন আমরা কোনো ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করব, তখন এই সূত্র প্রয়োগ হয় যে d dx c equal to 0।
সেক্ষেত্রে এটার মান কি হয়ে যাবে, এপাশে 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এখন এখানে আমরা কি করতে পারি, এখানে যা আছে তাই, সি স্কোয়ার 2m dm, এখানে কি হবে যে m স্কোয়ার কি হবে 2b dv নাকি, তারপর প্লাস ভি স্কোয়ার 2m dm, 2m কি হবে dm নাকি। তাহলে দেখ ব্যাপারটা হয়েছে যে এখানে যেহেতু মাইনাস আছে, এটা পুরো এটার সামনে মাইনাস চলে না, এটাকে ভাঙাই তো আমরা এটা পাই, সেক্ষেত্রে এখানে একটা ব্র্যাকেট ইউজ করা ভালো, কারণ মাইনাসটা দ্বারা ভিতরের চিহ্নগুলো কি হয়, প্রভাবিত হয় না, হয়। তাহলে দেখ এখন কি হবে, এখন আমরা কি করব, এই যে যে ব্র্যাকেটের যে পার্টটা আছে এটাকে আমরা সমান চিহ্নর এই পাশে পার করে দিব, কি করব, সমান চিহ্নর এই পাশে পার করে দিব, তাহলে দেখ কি হয়, তাহলে এই পাশে কি থাকতেছে, সি স্কোয়ার 2m dm, ঠিক আছে, আর এই পাশে কি হবে, এরকম। এখন যদি আমরা উভয় পক্ষকে 2m দ্বারা ভাগ করি, কি দ্বারা ভাগ করি, 2m দ্বারা, তোরা মাথায় রাখবি যে 2m বা এখানেও কিন্তু তোরা ভাঙিয়ে নিতে পারিস, কিভাবে ভাঙতে পারিস দেখ, বা তোরা যদি 2m দ্বারা ভাগ করিস, 2m দ্বারা ভাগ, দেখ এখানে 2m আছে না, তাহলে 2m কাটা যাবে, এখানে দেখ m স্কয়ার আছে, এখানে কি আছে, m স্কয়ার আছে, m স্কয়ার মানে কি, m স্কয়ার মানে হচ্ছে m ইনটু m না, তাহলে দেখ 2 টা কাটা যায় আর স্কয়ারটা কাটা যায়, তাহলে একটা m থাকে, এখানেও দেখ 2m আছে মানে 2m কাটা যায়, ভাগ করা মানে কি, সেম জিনিস যদি উপরে থাকে, ভাগের উপরে থাকে, তাহলে কি আমরা কাটাকাটি করতে পারি না, আমি ডাইরেক্ট কাটে দিলাম, তাহলে আমরা কি পাচ্ছি দেখ, c স্কয়ার dm ইকুয়াল টু m dv প্লাস ভি স্কোয়ার ডিএম, এম ডিবি প্লাস ভি স্কোয়ার ডিএম। এখন এম ডিবি না, এখানে দেখো এম এর সাথে আরেকটা ভি আছে, যে এম ভি ডিভি প্লাস ভি স্কোয়ার ডিএম, এম ভি ডিভি প্লাস ভি স্কোয়ার ডিএম, এটা পাচ্ছি না। এখন অলৌকিক ভাবে দেখো, এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ দিই, দেখো তো এই যে এখানে যে আমরা 1 নম্বর সমীকরণ দিছিলাম, যেটা কি ছিল, ডিই কে ইকুয়াল টু ছিল কি এম ভি ডিবি প্লাস ভি স্কোয়ার ডিএম, এবং এখানে দেখো সি স্কোয়ার ডিএম ইকুয়াল টু আমরা কি পেয়েছি, এম ভি ডিবি প্লাস ভি স্কোয়ার ডিএম। তো মজার ব্যাপার হচ্ছে এখানে যেহেতু ডান পক্ষগুলা সমান, যেহেতু ডান পক্ষগুলা সমান এবং ডান পক্ষ ইকুয়াল টু বাম পক্ষ, তাহলে আমরা কি বলতে পারি না যে দুইটা সমীকরণের বাম পক্ষগুলাও সমান হবে, দুইটা সমীকরণের ডান পক্ষ সমান হয়ে গেছে, তাহলে যেহেতু ডান পক্ষ ইকুয়াল টু আবার বাম পক্ষ, সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে তাহলে দুটো সমীকরণের বাম পক্ষ গুলাও সমান, বলতে পারি কিনা, হ্যাঁ অবশ্যই পারি। তাহলে দেখো তোমরা স্ক্রিনশট দিয়ে নিও বা নোট করে নিও, ঠিক আছে, আমি কিন্তু ওই পাশটা এখন মিশাই ফেলতেছি। দেখো আমরা যদি এই পাশটা একটু মুছাই ফেলি, তাহলে কি হয়, আমরা এখন কি লিখতে পারি, যে 1 ও 2 নং সমীকরণ হতে কি পাই আমরা, 1 ও 2 নং সমীকরণ হতে পাচ্ছি ডি কে ইকুয়াল টু সি স্কয়ার, ডি কে ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, সি স্কয়ার ডিএম, ঠিক আছে। এতক্ষণ আমরা কি করলাম, ডি 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 ডিফারেন্সিয়েশন করেই গেলাম বা ব্যবকলন করেই গেলাম, এক্ষেত্রে আমরা শেষ পর্যায়ে যখন এখানে চলে আসবো, দুইটা সমীকরণ সমান দেখাবো এবং ডান পক্ষ বাম পক্ষ সমান হবে, ওখান থেকে ডি কে ইকুয়াল টু সি স্কয়ার ডিএম এ আসবো, তার পরবর্তী কাজ কি, তার পরবর্তী কাজ তোমরা বলো তো কি, তার পরবর্তী কাজ কি, তার পরবর্তী কাজ আমরা এটাকে কি করব, ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশনে বাংলা আছে সমাকলন করব। তাহলে দেখো ইন্টিগ্রেশনটা কিরকম হবে, ইন্টিগ্রেশন দুইটা পার্ট, ইন্টিগ্রেশনের কয়টা পার্ট, দুইটা পার্ট, সেই দুইটা পার্টের মধ্যে কি পড়ে,
একটা হচ্ছে নির্দিষ্ট, একটা হচ্ছে অনির্দিষ্ট। নির্দিষ্ট কোনটা? এটা হচ্ছে ইন্টিগ্রেশন চিহ্ন। এই ইন্টিগ্রেশন চিহ্নের উপরে একটা যখন কোনো কিছু থাকবে এবং নিচে যখন কোনো কিছু থাকবে তখন সেটাকে আমরা বলি নির্দিষ্ট, যখন এগুলো থাকবে না তখন সেটাকে বলি অনির্দিষ্ট। আসলে এই যে উপরে যে একটা মান থাকে বা কোনো কিছু দেওয়া থাকে এটাকে বলি আমরা আপার লিমিট। এটাকে কি বলি? আপার লিমিট। মানে এখানে যেটা সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশনটা করতেছি ওটার সর্বোচ্চ সীমা হবে উপরে এবং সর্বনিম্ন সীমা হবে নিচে। ঠিক আছে, তো আমরা এখানে সেটাই করব। দেখো তো এখানে যদি আমরা এরকম করি, এখানে ই কে দেওয়া আছে না? ই কে দ্বারা আসলে কি বোঝাচ্ছে? ই কে দ্বারা কি বোঝাচ্ছে? সবসময় মাথায় রাখবা ডি এর সাথে যেটা আছে এটার সাপেক্ষে আমাদের করতে হবে। ঠিক আছে, এখন ডিই কে, ডিই কে সামনে কোনো কিছু নেই মানে মনে মনে ওয়ান আছে ই কে। এখন ডিই কে সর্বনিম্ন মানে শক্তি সর্বনিম্ন কত হইতে পারে বলতো? সর্বনিম্ন হলে কত হইতে পারে? কোনো বললো ভাইয়া জিরো। শক্তি কি কখনো মাইনাস হয়? মাইনাস এত জুল, মাইনাস এত, না। শক্তি সর্বনিম্ন কত হইতে পারে? জিরো। এখন সর্বোচ্চ পরিমাণ শক্তি কি হতে পারে? এখন ডি কে এখানে আমরা কি ক্ষুদ্র পরিমাণের শক্তি নিয়ে কাজ করতেছি, যদি এই শক্তিটা মানে সর্বোচ্চটা আমরা ধরো যে মোট শক্তি যেটা এটা হচ্ছে ই এনার্জি, এনার্জির এই যে পার্ট 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 করে আমরা ক্ষুদ্র পরিমাণে একটা অংশ হচ্ছে ডি কে এটা নিয়ে কাজ করতেছি, তাই সম্পূর্ণ অংশটা কি হবে? সম্পূর্ণ অংশটা কি ই না? সম্পূর্ণ অংশটা ই কিনা? ই। তাহলে দেখো আমরা উপরে সম্পূর্ণ অংশটা দিয়ে দিব। ঠিক আছে, দেখি আমরা বই কি দিয়েছে। গো ই তো আমরা যেহেতু গতিশক্তি নিয়ে কাজ করতেছি অবশ্যই এর সাথে কেটাও দিবা, গতিশক্তি নিয়ে যেহেতু কাজ করতে এর সাথে কেটাও দিবা। তাহলে দেখো আমার এই পাশে মানে বাম পাশে আপার লিমিট এবং লোয়ার লিমিট দুটাই হয়ে গেল। এখন ডান পাশে চলে আসে, দেখো এখানে ডি এর সাথে কি আছে? এম। এম দ্বারা কি বোঝায়? ম্যাস। ম্যাস মানে কি? ভর। দেখো ভর, ভরটা সর্বনিম্ন কিভাবে কি হতে পারে? যেটা ভরের কোনো পরিবর্তন নেই এমন একটা ভর না? আসলে দেখো যে ভরের পরিবর্তন নেই এমন কোন ভর পেলাম আমরা? এই যে এখানে এম নট নামে একটা বিষয় পেয়েছি, যেখানে আমরা এটাকে কি দ্বারা প্রকাশ করতেছি? এম নট দ্বারা। কি বলতেছি আমরা? নিশ্চল ভর। তাহলে সর্বনিম্ন আমরা কি বলতে পারি? এম নট। এবং সর্বোচ্চ যেটা ভরের পরিবর্তন আছে, যেটা নির্দিষ্ট কোনো মান নেই, সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এম দ্বারা। ঠিক আছে, এখন দেখো তো পরবর্তী স্টেপ কি হবে? পরবর্তী স্টেপ হচ্ছে এখানে আমরা সূত্র পড়বে, সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 dx ইকুয়াল টু x। তাহলে দেখো তো এখানে ইন্টিগ্রেশন অফ 1 dx ইকুয়াল টু কি হবে? ই কে। এখন যখন সূত্র প্রয়োগ হয়ে যাবে তারপরের কাজ হচ্ছে থার্ড ব্র্যাকেট চলে আসবে এবং আপার লিমিট আপার জায়গায় যাবে এবং লোয়ার লিমিট লোয়ার জায়গায় যাবে। এখন এই পাশে দেখো ডান পাশে, ডান পাশে আমরা ইন্টিগ্রেশন করছি কিসের সাপেক্ষে? এম এর সাপেক্ষে। তার মানে এই যে ডি এম এর সামনে এম বাদে বাকি যে যাই থাকবে সেটা হয়ে যাবে ধ্রুবক এবং ধ্রুবকটা ইন্টিগ্রেশন চিহ্ন সামনে চলে যাবে। দেখো তাহলে এখানে আছে কি? সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ারটা সামনে চলে যাবে। তাহলে সেম ভাবে এই সূত্র পড়বে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন অফ 1 dx ইকুয়াল টু যদি x হয় তাহলে ইন্টিগ্রেশন অফ 1 dm ইকুয়াল টু কি হবে? m। এবং আপার লিমিট কি হয়ে যাবে? m এবং লোয়ার লিমিট কি হবে? m নট। ঠিক আছে, এখন এই যে থার্ড ব্র্যাকেট চলে আসলো, থার্ড ব্র্যাকেটের পরবর্তী কাজটা কি? থার্ড ব্র্যাকেটের পরবর্তী কাজ হলো প্রথমে ভিতরে যেই প্যাটার্নে আছে যে সিকোয়েন্সে আছে ওখানে আপার লিমিটটা বসবে। আপার লিমিট বসার পরে মাঝখানে সূত্রে একটা মাইনাস হবে, তারপর কি হবে? ওই জায়গায় লোয়ার লিমিট বসবে। আসো বিষয়টা হচ্ছে ইকে এর জায়গায় যখন আমরা ইকে বসাবো কি হবে? ইকে হবে। এখন ইকে এর জায়গায় যখন জিরো বসাবো জিরো হবে। সামনে তো সি স্কোয়ার আছে, কি আছে? সি স্কোয়ার আছে। এখন দেখো এম এর জায়গায় যখন এম বসাবো এমই হবে, তারপর মাঝখানে সূত্র মাইনাস, তারপর এম এর জায়গায় যদি এম নট বসাই এম নট হবে। বিষয়টা এমন না যে এম এর সাথে এম কে গুণ করতেছি, যেই প্যাটার্নে আছে। এখন দেখো এখানে যদি ভিতরে 1/r থাকতো আর উপরে পাওয়ার আকারে এম বাই এম নট হইতো, তাহলে কি হতো? দেখো যখন আমরা আপার লিমিটটা বসাইতাম তখন হইতো 1/m, আবার যখন লোয়ার লিমিটটা বসাইতাম তখন কি হতো? 1/m নট। মানে ভিতরে যে প্যাটার্নে আছে আমরা উপরে উপরের লিমিটটা একবার ওখানে বসাবো ওই প্যাটার্নে, মাঝখানে সূত্রে মাইনাস দিব, তারপর নিচের লিমিটটা বসাবো। এমন না যে ওখানে আমরা গুণ করে দিচ্ছি যে এম 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 স্কোয়ার, হ্যাঁ এম নট এম। ঠিক আছে, এরকম কোনো কিছু হবে না। বুঝতে পারছো? জাস্ট আমরা রিপ্লেস করতেছি, একবার আপার লিমিট দিয়ে একবার লোয়ার লিমিট দিয়ে রিপ্লেস করে দিচ্ছি ভিতরে যা থাকতেছে। তাহলে দেখো ইকে থেকে যদি আমরা জিরো মাইনাস করি তাহলে কি হবে? ইকে থেকে যদি আমরা জিরো মাইনাস করি তাহলে কি হবে ভাইয়া?
ইকে থেকে 0 মাইনাস করলে ইকে হবে। আর দেখো তো এখানে সি স্কয়ারটা কি, এই ব্র্যাকেটে যেটা আছে এটার সাথে গুণ অবস্থায় আছে না, আছে, তাহলে গুণ করে দিই। তাহলে কি হচ্ছে এম সি স্কয়ার মাইনাস এম নট সি স্কয়ার, পাইছি না? এখন দেখো এই যে কে কে দ্বারা কি বোঝায়, কাইনেটিক এনার্জি। এনার্জি আমরা কিভাবে পাবো, দুই প্রকার, একটা হচ্ছে বিভব শক্তি, একটা হচ্ছে গতিশক্তি। বিভব শক্তি ইংরেজি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, যেটাকে আমরা প্রকাশ করি ইপি দ্বারা, এবং গতিশক্তির ইংরেজি হচ্ছে কাইনেটিক এনার্জি, যেটাকে আমরা প্রকাশ করি ই কে দ্বারা। ঠিক আছে, এখন আমরা কি পাইলাম এখানে, ই কে, তার মানে এটা কি কি কোন শক্তি, গতিশক্তি। গতিশক্তি কোনটাকে বলতেছি, কোন বস্তু তার গতিশীল অবস্থার কারণে তার মধ্যে যে শক্তিটা সঞ্চিত থাকে সেটাকে আমরা বলি গতিশক্তি। তাহলে আমাদের যেহেতু মোট শক্তি বের করতে হবে, তাহলে আমরা গতিশক্তি পেলাম, আর কি বাকি থাকলো, বিভব শক্তি। তাহলে লিখবা যে আমরা জানি বিভব শক্তি ইপি ইকুয়াল টু, এখন দেখো বিভব শক্তির ক্ষেত্রে বস্তুটাকে কি রাখতে হয়, স্থির থাকতে হয়, কারণ স্থির অবস্থায় বস্তুর মধ্যে যে শক্তিটা সঞ্চিত থাকে সেটাকে আমরা বলি বিভব শক্তি। তাহলে স্থির অবস্থা যখন আছে তার মানে কি বস্তুর ভরে পরিবর্তন হচ্ছে না, সেক্ষেত্রে আমার এখানে কি হবে, এম নট, যেটা হবে নিশ্চল ভর। তাহলে কি হবে, এখানে সূত্রটা তোমরা মাথায় রাখবা যে এখানে সূত্রটা হচ্ছে এম নট সি স্কয়ার। স্থির অবস্থায় কারণে কি হবে, বিভব শক্তি হবে, বিভব শক্তির সূত্র হচ্ছে এম নট সি স্কয়ার। ঠিক আছে, এই জিনিসটা তোমরা মুখস্থ রাখবা। এখন দেখো আমরা যদি মোট শক্তি হিসাব করি এবার, যে মোট শক্তিকে আমরা কি দ্বারা, এনার্জি ই দ্বারা প্রকাশ করি, ই ইকুয়াল টু কি হবে, তাহলে ইপি প্লাস ইকে না, কি হবে ইপি প্লাস ইকে। এখন আমরা এগুলা সাইড নোট গুলো মিশাই দিচ্ছি, হ্যাঁ, ইপি প্লাস ইকে। এখন ইপি প্লাস যদি ইকে করি, এখন ইপি এর মান বসাতো এম নট সি স্কয়ার, ইকে কি এম সি স্কয়ার মাইনাস এম নট সি স্কয়ার। দেখো তো এখানে এই যে কি আছে, এম এর সামনে কোনো কিছু নাই মানে প্লাস আছে, তাহলে এখানে প্লাস এম নট সি স্কয়ার আর মাইনাস এম নট সি স্কয়ার কে কাটা যায় না, তোমরা বলবে হ্যাঁ ভাইয়া যায়। তাহলে আমরা এই পাশে বাম পাশে কি আছে ই, আর এই পাশে কি আছে এম সি স্কয়ার। দেখো তো আমাদের প্রমাণটা কি ছিল, ইকুয়াল টু এম সি স্কয়ার না, দেখো এখান থেকে হয়ে গেল যে ই ইকুয়াল টু এম সি স্কয়ার। ঠিক আছে, বুঝছো সবাই? প্রমাণটা বড় হইলো যদি তোমরা প্যাটার্নটা ফলো করো যে কোনটার পর কি করতে হবে, এবং আমি যেগুলা করালাম এভাবে যদি মাথায় রাখো, তাহলে এই প্রমাণটা তোমার কাছে ইজি হয়ে যাবে 2 থেকে 3 বার প্র্যাকটিস করার পর। যদি কেউ না বুঝে থাকো কমেন্ট করিও, এবং ঠিক আছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করিও, আমাদের সাথে থেকো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।